আমার বড় ভাই অভিলাষ আমাকে জাপটে ধরে বলল, সুচরিতা, আমি আর নিজেকে সামলাতে পারছি না, আমি তোমাকে ভালোবাসি, বোন হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি কাঁদতে লাগলাম ভয়ে ও বিস্ময়ে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার বড় ভাই অভিলাষ আর আমি এখন এই সংসারের কর্তা। আমার বয়স 18, অভিলাষের 24। আমাদের বাবা মা দুজনেই কলেরায় মারা গেছেন গত বছর। এখন আমরা দুজন একসাথে থাকি। অভিলাষ কৃষিকাজ করে, আমি বাড়ির কাজ দেখি আর স্কুলে পড়াই। সেদিন দুপুরে আমি নদীতে গোসল করে এসে চুল শুকোচ্ছিলাম উঠোনে। অভিলাষ হঠাৎ বাড়ি ফিরে এলো, আমাকে একা পেয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে এমন এক দৃষ্টি ছিল যা আমাকে ভয় দেখাতে লাগল। ওর হাতে একটা চিঠি ছিল। হাত কাঁপছিল ওর। সুচরিতা, আমাদের বাবার একটা চিঠি পেয়েছি। অভিলাষের গলা ভারী শোনাল। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? বাবা তো গত বছর মারা গেছেন। হ্যাঁ, কিন্তু এই চিঠিটা উনি মৃত্যুর আগে লিখেছিলেন। আমাদের প্রতিবেশী রমেশ কাকু আজ সকালে আমাকে দিলেন। বাবা নাকি তাকে বলেছিলেন, আমরা যখন বাবা মাকে হারিয়ে একা হয়ে যাব, তখন যেন এই চিঠিটা আমাদের দেওয়া হয় গিয়ে। সেই মুহূর্তে একটা অস্বাভাবিক বাতাস বয়ে গেল আমাদের উঠোন দিয়ে। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, চিঠিতে কি আছে? অভিলাষ গভীর নিঃশ্বাস নিয়ে চিঠিটা খুলল। পড়তে শুরু করল। প্রিয় অভিলাষ ও সুচরিতা, যদি তোমরা এই চিঠি পড়ছ, তবে আমি এবং তোমাদের মা আর এই পৃথিবীতে নেই। আমি জানি এটা তোমাদের জন্য কঠিন সময়। কিন্তু তোমাদের একটা সত্য জানানোর সময় এসেছে, যা আমরা এতদিন গোপন করে রেখেছিলাম। তোমরা দুজন রক্তের সম্পর্কে ভাইবোন নও। অভিলাষের গলা ভেঙে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাইবোন নয়? তাহলে কি? অভিলাষ আবার পড়তে শুরু করল। সুচরিতা, তুমি আমাদের মেয়ে নও। তোমাকে আমরা দত্তক নিয়েছিলাম যখন তুমি মাত্র কয়েক মাসের শিশু ছিলে। তোমার আসল বাবা মা ছিলেন আমার ছোট বোন মালতী আর তার স্বামী অনিরুদ্ধ। তারা একটি ভয়ানক দুর্ঘটনায় মারা যান, আর তখন তোমাকে আমরা নিজেদের সন্তান হিসেবে লালনপালন করার সিদ্ধান্ত নিই। কিন্তু এটাই শেষ সত্য নয়। তোমাদের দুজনের জীবন বিপদে আছে। তোমাদের আসল পরিচয় লুকিয়ে রাখা দরকার। আমাদের গ্রামের উত্তর প্রান্তে পুরনো বটগাছের নিচে একটি সিন্দুক পুঁতে রেখেছি। সেই সিন্দুকে আছে তোমাদের সত্য পরিচয় এবং একটি এমন গোপন তথ্য যা তোমাদের জীবন বদলে দিতে পারে। সিন্দুকের চাবি আছে আমাদের বাড়ির পিছনের ভাঙা কুশোর পাথরের নিচে। সাবধানে থেকো। কাউকে বিশ্বাস করো না। তোমাদের বাবাগু। অভিলাষ আমার দিকে তাকাল। তার চোখে বিষাদ আর উদ্বেগ। আমি বসে পড়লাম ভূমিতে, আমার মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এর অর্থ কি? আমি অবশেষে বললাম। আমি জানি না, সুচরিতা। কিন্তু আমাদের জানতে হবে। অভিলাষ আমার পাশে বসে আমার হাত ধরল। তুমি আমার বোন নয়, এই সত্যটা আমার জন্য অদ্ভুত লাগছে, কিন্তু তুমি এখনও আমার পরিবারের সদস্য, আমার প্রিয়জন। আমি তাকে জড়িয়ে ধরলাম, কেঁদে ফেললাম। আমার পরিচয়, আমার জীবন, সবকিছু যেন ভেঙে খান খান হয়ে গেল। সারাদিন আমরা এই রহস্য নিয়ে ভাবলাম। অনেক রাতে যখন গ্রাম নিস্তব্ধ, তখন আমরা সিদ্ধান্ত নিলাম সেই সিন্দুক খুঁজে বের করতে হবে। পরদিন সন্ধ্যায় আমরা দুজন রওনা হলাম গ্রামের উত্তর প্রান্তের সেই বটগাছের দিকে। কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে অভিলাষ আমাকে বলল, সুচরিতা, আমার কাছে একটা পিস্তল আছে। বাবার জিনিসপত্রের মধ্যে পেয়েছিলাম। আজ সেটা সাথে নিয়েছি। যদি বিপদে পড়ি। আমি ভয় পেয়ে বললাম, বিপদ? তুমি ভাবছ আমরা বিপদে পড়তে পারি? আমি জানি না, কিন্তু বাবার চিঠি পড়ে মনে হচ্ছে কিছু একটা বড় গোপন রহস্য আছে, যা আমাদের জীবনকে বিপদে ফেলতে পারে। আমরা চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে হাঁটতে লাগলাম সেই প্রাচীন বটগাছের দিকে। আমার হাতে ছিল একটা টর্চ, আর অভিলাষ নিয়ে এসেছিল একটা কোদাল। বটগাছ পৌঁছানোর আগেই আমরা দূর থেকে কিছু কণ্ঠস্বর শুনতে পেলাম। অভিলাষ আমাকে টেনে একটা ঝোপের আড়ালে নিয়ে গেল। আমরা দেখলাম বটগাছের কাছে তিনজন অচেনা লোক টর্চ জ্বালিয়ে কিছু খুঁজছে। একজন বলল, এখানেই হবে। সেই বুড়ো মারা যাওয়ার আগে এখানে কিছু লুকিয়েছে বলে খবর পেয়েছি। আরেকজন উত্তর দিল, তাড়াতাড়ি খুঁজে বের করো।
ওই সিন্দুকে যে সোনার হার আছে সেটা আমাদের চাই। আমি অবাক হয়ে অভিলাষের দিকে তাকালাম। সোনার হার? বাবা কি সত্যি এমন কিছু লুকিয়ে রেখেছেন? তৃতীয় লোকটি উত্তেজিত কণ্ঠে বলল, শুধু হার নয়, সেই পুরনো কাগজগুলো। ওগুলোতে বটতলার জায়গার দলিল আছে। আমাদের মালিক সেটা চাই। অভিলাষ আমার কানে কানে বলল, এরা গ্রামের জমিদার অক্ষয় বাবুর লোক। বাবা বহুদিন ধরে এই জমি নিয়ে তার সাথে বিবাদে ছিলেন। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। ওরা অনেক খুঁজেও কিছু পেল না, শেষে হতাশ হয়ে চলে গেল, কিন্তু বলে গেল আবার আসবে। ওরা চলে যাওয়ার পর আমরা সাবধানে বটগাছের কাছে গেলাম। অভিলাষ টর্চের আলো গাছের চারপাশ ভালো করে দেখল, তারপর বলল, এই গাছের উত্তর দিকে মাটি একটু আলগা মনে হচ্ছে। এখানে খুঁড়ি। আমরা দুজনে মিলে মাটি খুঁড়তে লাগলাম। প্রায় 2 ফুট গভীরে গিয়ে কোদাল কিছু শক্ত জিনিসে লাগল। ধীরে ধীরে খুঁড়ে আমরা একটি ছোট লোহার সিন্দুক বের করলাম। এটাই সেই সিন্দুক, আমি উত্তেজিত কণ্ঠে বললাম। অভিলাষ সিন্দুকটি ধুলো থেকে পরিষ্কার করল। চাবি ছাড়া খুলবে না। চলো আগে কুশোর পাথরের নিচে থেকে চাবি নিয়ে আসি। আমরা সিন্দুকটি নিয়ে ফিরে এলাম বাড়িতে। সন্দেহজনক কিছু নজরে পড়লে সিন্দুক লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিলাম। পরদিন সকালে আমরা বাড়ির পিছনের সেই ভাঙা কুশোর কাছে গেলাম। কুশোর পাড়ের একটি আলগা পাথর সরিয়ে আমরা একটা জীর্ণ কাপড়ে মোড়ানো ছোট্ট চাবি পেলাম। ঘরে ফিরে আমরা দরজা বন্ধ করে সিন্দুক খুললাম। ভেতরে ছিল একটি হলদে হয়ে যাওয়া খাম, একটি সোনার হার এবং কিছু পুরনো কাগজপত্র। অভিলাষ খামটি খুলল, ভেতরে আরেকটি চিঠি। প্রিয় অভিলাষ ও সুচরিতা, আমি জানি এই সত্য মেনে নেওয়া তোমাদের জন্য কঠিন হবে। সুচরিতা, তুমি আমাদের মেয়ে নও, এটা সত্য। কিন্তু তুমি আমার ছোট বোন মালতীর মেয়েও নও। যেই ভয়ানক সত্য আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম সেটি এখন বলার সময় এসেছে। এই গ্রামের জমিদার অক্ষয় চৌধুরী, তার বাবা এবং তার পূর্বপুরুষ বহু বছর ধরে এই গ্রামের মানুষদের উপর অত্যাচার করে আসছিল। তোমাদের মায়ের বড় বোন রূপালী, যাকে তোমরা কখনো দেখনি, তিনি অক্ষয়ের বাবার হাতে লাঞ্ছিত হয়েছিলেন। সেই অত্যাচারের ফলে সুচরিতার জন্ম হয়। সুচরিতা আসলে অক্ষয় চৌধুরী পরিবারের রক্তের উত্তরাধিকারী। রূপালী আত্মহত্যা করেন সুচরিতার জন্মের কিছুদিন পর। আমরা এই সত্য কাউকে জানতে দিইনি, কারণ অক্ষয় চৌধুরী তার বাবার এই কলঙ্ক ঢাকতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিল, এমনকি খুনও। তাই আমরা সুচরিতাকে নিজেদের মেয়ে হিসেবে লালনপালন করেছি। তোমাদের মায়ের নিজের কোনো সন্তান হয়নি, তাই সুচরিতাকে সে নিজের মেয়ের মতোই ভালোবাসত। আর অভিলাষ, তুমিও আমাদের রক্তের সন্তান নও। তোমাকে আমরা পেয়েছিলাম যখন তুমি 3 বছরের ছিলে। তোমার বাবা ছিলেন আমার ছোট ভাই, যিনি গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিলেন। তিনি ও তোমার মা একটি বাস দুর্ঘটনায় মারা যান। তোমাকে আমরা দত্তক নিই। এই সিন্দুকে রাখা সোনার হারটি রূপালীর ছিল। আর কাগজগুলো হল বটতলার জমির দলিল, যা আসলে অক্ষয়ের পূর্বপুরুষরা জোর করে গ্রামের মানুষদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। এই দলিল দিয়ে প্রমাণ করা যায় যে ওই জমি গ্রাম পঞ্চায়েতের, অক্ষয়ের নয়। তোমাদের দুজনকে এই গ্রাম ছেড়ে দূরে চলে যেতে হবে। অক্ষয় বহুদিন ধরে এই দলিল খুঁজছে। সে কোনোদিন জানতে পারবে না যে সুচরিতা তার পরিবারের রক্তের সম্পর্কে। সে খুনি, তাকে বিশ্বাস করো না। প্রয়োজনে এই হার বিক্রি করে টাকা নিয়ে শহরে চলে যাও। সেখানে নতুন জীবন শুরু করো। সাবধানে থেকো। তোমাদের ভালোবাসা জানিয়ে, তোমাদের বাবাগু। চিঠি পড়া শেষ করে অভিলাষ আমার দিকে তাকাল। আমি কাঁদছিলাম। আমি কে? আমার আসল পরিচয় কি? আমার মধ্যে একজন খুনি, অত্যাচারী মানুষের রক্ত বইছে। সুচরিতা, অভিলাষ আমাকে জড়িয়ে ধরল, এটা কিছু মানে না। তুমি কোনো রক্ত থেকে এসেছ তা কোনো গুরুত্ব রাখে না। গুরুত্ব রাখে তুমি কে হতে চাও, তুমি কি করতে চাও। আমি মাথা নাড়লাম, চোখ মুছলাম। তবে অক্ষয় বাবু আমার দাদা হন, তাই না? তিনি কি জানেন আমি? হঠাৎ করে বাইরে থেকে একটা জোরে আওয়াজ শোনা গেল। যেন কেউ আমাদের দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা খোলো। জমিদার অক্ষয় বাবুর হুকুম, এক গর্জনকারী কণ্ঠ ভেসে এল। আমরা দুজন ভয়ে একে অপরের দিকে তাকালাম। কি করব এখন? আমি ফিসফিস করে বললাম। অভিলাষ তাড়াতাড়ি সিন্দুক, চিঠি, হার সব কিছু বিছানার নিচে লুকিয়ে ফেলল। আমি দেখছি কি ব্যাপার। তুমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, রাজুদের বাড়িতে যাও। আমি পরে তোমাকে সেখানে খুঁজে নেবগু। আমি মাথা নাড়ালাম, কিন্তু যাওয়ার আগে বললাম, অভিলাষ, সাবধানে গিও।
সে আমাকে একটা ছোট্ট হাসি দিল, আমি ঠিক আছি। যাও, তাড়াতাড়ি আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে দৌড়ে পালালাম। আমাদের প্রতিবেশী রাজুদের বাড়ির দিকে যাওয়ার পরিবর্তে আমি লুকিয়ে থাকলাম আমাদের বাড়ির পিছনে ঝোপের আড়ালে। আমি দেখতে চাইছিলাম কি ঘটছে। অভিলাষ দরজা খুলল। 4 জন পুরুষ, যাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং জমিদার অক্ষয় বাবু, বাড়িতে ঢুকে পড়ল। কোথায় সেই লোহার সিন্দুক? অক্ষয় বাবু দাপট দেখিয়ে জিজ্ঞেস করলেন। অভিলাষ অবাক হওয়ার ভান করে বলল, কি সিন্দুক? আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। অক্ষয় বাবু হাসলেন, বেশি চালাকি করতে এসো না, ছোকরা। আমরা জানি তোমরা গত রাতে বটগাছ থেকে একটা সিন্দুক উদ্ধার করেছ। সেই সিন্দুকে আমার জমির কাগজপত্র আছে। ফেরত দাও, নইলে পরিণাম ভালো হবে না। আমি সত্যি জানি না কোনো সিন্দুকের কথা বলছেন, অভিলাষ শান্ত কণ্ঠে বলল। অক্ষয় বাবু তার লোকদের ইঙ্গিত করলেন। তারা বাড়ি তছঞ্চ করে খুঁজতে শুরু করল। আমি ভয়ে কাঁপছিলাম, আমার পা নড়ছিল না যে পালিয়ে যাই। কিছুক্ষণ পর একজন লোক চিৎকার করে উঠল, পেয়েছি। বিছানার নিচে। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। তারা সিন্দুক পেয়ে গেছে। অক্ষয় বাবু সিন্দুক খুলে চিঠি পড়তে শুরু করলেন। তার মুখ পাংশু হয়ে গেল, চোখে ক্রোধের আগুন জ্বলতে লাগল। তাহলে এই মেয়েটি তিনি আমার সম্পর্কে জানতে পেরেছেন, ওকে খুঁজে বের করো। তাকে কোনো কিছুই জানতে দেওয়া যাবে না। অভিলাষ তাকে রুখতে গেল, কিন্তু অক্ষয় বাবুর লোকেরা তাকে ধরে ফেলল। আমি আর অপেক্ষা করতে পারলাম না। আমি দৌড়াতে শুরু করলাম গ্রামের বাইরে, নদীর দিকে। আমি ভাবছিলাম কোথায় যাব, কি করব। আমার মাথায় বাবার চিঠির কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। আমি কে? আমার পরিচয় কি? নদীর তীরে পৌঁছে আমি থামলাম। রাত গভীর হয়েছে, চন্দ্রালোকে নদীর জল চকচক করছিল। আমি ভাবছিলাম অভিলাষের কথা, সে ঠিক আছে তো? তাকে কি করবে অক্ষয়বাবু? এমন সময় পিছন থেকে একটা হাত আমার কাঁধে পড়ল। আমি চমকে উঠে পিছনে তাকালাম। রাজু, আমাদের প্রতিবেশী, দাঁড়িয়ে আছে। সুচরিতা, তুমি ঠিক আছো? অভিলাষ আমাকে তোমাকে খুঁজে বের করতে বলেছে। অভিলাষ ঠিক আছে? আমি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলাম। রাজু গম্ভীর হয়ে গেল। তাকে ওরা ধরে নিয়ে গেছে অক্ষয় বাবুর হাভেলিতে। আমি লুকিয়ে দেখছিলাম। অভিলাষ শেষ মুহূর্তে আমাকে বলতে পেরেছিল যে তোমাকে খুঁজে বের করতে এবং নিরাপদে রাখতে। আমার চোখে জল এসে গেল। কিন্তু ওরা ওকে মেরে ফেলবে। না, এখনো সময় আছে। অক্ষয় বাবু প্রথমে জানতে চাইবে সিন্দুকের আসল কাগজপত্র কোথায়। অভিলাষ যদি চতুরতার সাথে সময় নেয়, আমরা ওকে বাঁচাতে পারি। কিন্তু আমরা কি করতে পারি? অক্ষয় বাবু গ্রামের সবচেয়ে শক্তিশালী মানুষ, তার লোকজন সব জায়গায়। রাজু আমার হাত ধরল। আমি তোমাকে একটা গোপন জায়গায় নিয়ে যাব। সেখানে অনেক লোক আছে যারা অক্ষয় বাবুর বিরুদ্ধে লড়াই করতে চায়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলছো তুমি? কারা এমন লোক? চলো, পথে সব বলছি। এখানে থাকা নিরাপদ নয়। আমরা দুজন অন্ধকারে নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। রাজু ফিসফিস করে বলতে লাগল, বহু বছর ধরে অক্ষয় বাবু এবং তার পূর্বপুরুষরা এই গ্রামের মানুষদের উপর অত্যাচার করে আসছে। অনেকে চুপ করে সহ্য করেছে, কিন্তু কিছু লোক গোপনে প্রতিরোধ গড়ে তুলেছে। আমার বাবা ছিলেন তাদের মধ্যে একজন। তিনি মারা যাওয়ার আগে আমাকে এই গোপন প্রতিরোধ গ্রুপের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। তোমার বাবা? কিন্তু উনি তো খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তাই তো সবাই ভাবত। আসলে তিনি ছিলেন এই প্রতিরোধ আন্দোলনের নেতা। অবশেষে আমরা গ্রামের প্রান্তে একটি পুরনো জীর্ণ কুডেঘরের কাছে পৌঁছালাম। রাজু একটা বিশেষ কায়দায় দরজায় টোকা দিল। ভেতর থেকে কেউ দরজা খুলে দিল। ভেতরে ঢুকে আমি দেখলাম সেটা আসলে একটা সুডঙ্গের প্রবেশদ্বার। সুডঙ্গ ধরে কিছু দূর যাওয়ার পর আমরা একটা বড় গুহার মতো জায়গায় পৌঁছালাম। সেখানে প্রায় ২০-২৫ জন লোক ছিল, নারী পুরুষ উভয়ই। তাদের কেউ কেউ অস্ত্র হাতে নিয়ে প্রস্তুতি নিচ্ছিল, কেউ কেউ মানচিত্র দেখছিল। একজন বয়স্ক মহিলা, যার চোখে দৃঢ় প্রত্যয় ঝলমল করছিল, আমাদের দিকে এগিয়ে এলেন। এই হল মীরা মাসি, রাজু আমাকে বলল। ইনি এখন এই প্রতিরোধ গ্রুপের নেতৃত্ব দেন। সুচরিতা, মীরা মাসি আমাকে জড়িয়ে ধরলেন। অনেক দিন ধরে তোমার সাথে দেখা করার অপেক্ষা করছিলাম। তোমার মা রূপালী আমার ছোট বোনের মতো ছিল। আমার মনে ঢেউ খেলে গেল শুনে। আপনি আমার মা রূপালীকে চিনতেন? হ্যাঁ, মা।
তোমার মা ছিলেন সাহসী, প্রতিবাদী। অক্ষয়ের বাবার অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন। তার জন্যই তিনি মীরা মাসির গলা ভারী হয়ে এল। আমি জানি। বাবার চিঠিতে সবই লেখা ছিল। আমার চোখে জল এসে গেল। সময় ছিল না। তারা আমাকে ব্যাখ্যা করে বললেন, অভিলাষকে উদ্ধার করার জন্য তারা একটি পরিকল্পনা করেছেন। অক্ষয় বাবুর হাভেলিতে তাদের দুজন লোক আছে গুপ্তচর হিসেবে। এবং আজ রাতেই তারা অভিলাষকে উদ্ধার করবেন। আমি কি করতে পারি? আমি জিজ্ঞাসা করলাম। মীরা মাসি গম্ভীর হয়ে বললেন, তোমার উপর একটি বড় দায়িত্ব আছে, সুচরিতা। তুমি যেহেতু অক্ষয় পরিবারের রক্তের উত্তরাধিকারী, আইনত এই জমিদারির একটা বড় অংশ তোমার। এই সত্য প্রমাণ করতে পারলে আমরা অক্ষয়ের বিরুদ্ধে আইনি লড়াই করতে পারি। আমি বুঝতে পারলাম না। কিন্তু আমার কোনো প্রমাণ নেই যে আমি আছে। মীরা মাসি একটা পুরনো ডায়েরি আমার দিকে এগিয়ে দিলেন। এটা তোমার মায়ের ডায়েরি। এখানে সব লেখা আছে। আর তোমার জন্মের সময় একজন দায়ী ছিলেন, তিনি এখনও জীবিত আছেন। তিনি সাক্ষ্য দিতে পারেন। আমাদের কাছে অন্যান্য প্রমাণও আছে। আমি ডায়েরিটি হাতে নিয়ে দেখলাম। মার হাতের লেখা। কিন্তু আমি চাই না এই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে। এই লোকেরা আমার মাকে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আমরা বুঝি। কিন্তু এটাই একমাত্র উপায় যেভাবে আমরা অক্ষয়কে আইনিভাবে হারাতে পারি এবং গ্রামের মানুষদের জমি ফিরিয়ে দিতে পারি। সেই রাতেই তারা অভিলাষকে উদ্ধার করার পরিকল্পনা বাস্তবায়ন করল। আমি অপেক্ষা করলাম, প্রার্থনা করলাম। মধ্যরাতে তারা অভিলাষকে নিয়ে ফিরে এলেন। সে আহত, কিন্তু জীবিত ছিল। আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তুমি ঠিক আছো? আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। সুচরিতা, অভিলাষ আমার হাত ধরল। অক্ষয় বাবু এখন জানে যে তুমি তার ভাইপো। তিনি তোমাকে খুঁজছেন। আমার কাছে চেয়েছিলেন তোমার ঠিকানা, কিন্তু আমি কিছু বলিনি। তিনি আমাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছিলেন, কিন্তু এই বীর লোকেরা এসে আমাকে বাঁচিয়েছে। পরের দিন আমরা পরিকল্পনা বানালাম। প্রথমে আমাদের প্রয়োজন ছিল সেই জমির দলিল যা বাবা লুকিয়ে রেখেছিলেন। অক্ষয় বাবু সেই দলিল এখনও খুঁজে পাননি, কারণ বাবা আসল দলিল অন্য জায়গায় লুকিয়ে রেখেছিলেন। সিন্ধুকে শুধু একটা নকল ছিল। আসল দলিল কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। আমি জানি, অভিলাষ বলল। বাবা আমাকে গোপনে বলেছিলেন, যদি কখনো তার কিছু হয়। আসল দলিল লুকানো আছে মন্দিরের মধ্যে, প্রাচীন শিব মূর্তির নিচে। সেই রাতে আমরা চারজন, আমি, অভিলাষ, রাজু এবং মীরা মাসির একজন বিশ্বস্ত সহযোগী, গ্রামের প্রাচীন মন্দিরে গেলাম। মন্দিরটি গ্রামের প্রান্তে একটি পাহাড়ের উপরে অবস্থিত ছিল। সেখানে পৌঁছানোর জন্য আমাদের অক্ষয় বাবুর লোকদের চোখ এড়িয়ে যেতে হল। মন্দিরে পৌঁছে আমরা শিব মূর্তির কাছে গেলাম। অভিলাষ জানত কিভাবে মূর্তির পিছনের একটি পাথর সরাতে হয়, যা একটি গোপন জায়গা উন্মোচন করে। সেখানে একটি তামার বাক্সে ছিল আসল দলিল। দলিল অনুসারে বটতলার জমি এবং আরও অনেক জমি আসলে গ্রামের সাধারণ মানুষদের ছিল, যা অক্ষয়ের পূর্বপুরুষরা জোর করে দখল করে নিয়েছিল। আমরা দলিল নিয়ে ফিরে যাচ্ছিলাম, সেই সময় অক্ষয় বাবুর লোকেরা আমাদের দেখতে পেল। তারা আমাদের পিছু নিল। আমরা দৌড়ালাম, কিন্তু একসময় আমরা পাহাড়ের একটি খাদের কিনারায় আটকা পড়ে গেলাম। অক্ষয় বাবু নিজেই সেখানে উপস্থিত হলেন, তার সাথে আরও ৫-৬ জন লোক। সুচরিতা, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এতদিন পর দেখা। আমার ভাইপো তুমি। আমার রক্তের। আমার সাথে চলে এসো, তোমাকে আমার উত্তরাধিকারী করব। আমি ঘৃণাভরে তার দিকে তাকালাম। আপনি আমার কেউ নন। আপনার পরিবার আমার মাকে নষ্ট করেছে, তার আত্মহত্যার কারণ হয়েছে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। অক্ষয় বাবু ক্রুদ্ধ হয়ে উঠলেন। তাহলে মর, তিনি তার লোকদের ইঙ্গিত করলেন। তারা অস্ত্র বের করল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে অনেক লোক বেরিয়ে এল, মীরা মাসির নেতৃত্বে প্রতিরোধ গ্রুপের সদস্যরা। তারা অক্ষয় বাবুর লোকদের ঘিরে ফেলল। এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ শুরু হল। আমি, অভিলাষ এবং রাজু দলিল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অক্ষয় বাবু আমাদের পিছু নিলেন। তিনি আমাদের ধরে ফেললেন একটি ছোট পাহাড়ি পথে, যেখানে ৩ দিকে গভীর খাদ। দলিল আমাকে দাও, তিনি চিৎকার করে উঠলেন, একটি পিস্তল বের করে আমাদের দিকে তাক করলেন। অভিলাষ আমাকে তার পিছনে ঠেলে দিয়ে বলল, না, এই দলিল গ্রামের মানুষদের। আপনি এটা পাবেন না। তাহলে মর। অক্ষয় বাবু গুলি করার জন্য পিস্তল তুললেন।
ঠিক সেই মুহূর্তে আমি অভিলাষকে ঠেলে সরিয়ে দিলাম এবং অক্ষয় বাবুর দিকে ঝাঁপিয়ে পড়লাম। আমরা দুজনে ধস্তাধস্তি করতে করতে খাদের কিনারায় চলে গেলাম। হঠাৎ মাটি ধসে গেল, আমরা দুজনই খাদের দিকে পড়ে যেতে লাগলাম। আমি একটা গাছের শিক ধরে আটকে গেলাম, কিন্তু অক্ষয় বাবু সেই সৌভাগ্য পেলেন না। তিনি নিচে খাদে পড়ে গেলেন, তার আর্তনাদ বাতাসে মিলিয়ে গেল। অভিলাষ এবং রাজু আমাকে টেনে তুলল। আমরা তিনজন কাঁপতে কাঁপতে একে অপরকে জড়িয়ে ধরলাম। আমরা বেঁচে গিয়েছিলাম। সেই রাতের ঘটনার পর অনেক কিছু বদলে গেল। অক্ষয় বাবুর মৃত্যুর পর তার ছেলে যে শহরে থাকত সে এসে জমিদারির দায়িত্ব নিল। কিন্তু সে তার বাবার মতো নয়, সে বদলে যাওয়া সমাজ ব্যবস্থার কথা বুঝতে পেরেছিল। সে আমাদের সাথে আলোচনায় বসল। আমাদের কাছে যে প্রমাণ ছিল, আসল দলিল, আমার মায়ের ডায়েরি এবং আরও অনেক সাক্ষ্য, সেগুলো দেখে সে স্বীকার করল যে তার পূর্বপুরুষদের অন্যায় ছিল। সে সম্মত হল জমি ফিরিয়ে দিতে গ্রামের মানুষদের। এবং আমার সম্পর্কে সে আমাকে স্বীকৃতি দিল তার পরিবারের সদস্য হিসেবে, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করলাম। আমি আমার পরিচয় খুঁজে পেয়েছিলাম, আমি আমার মায়ের মেয়ে, যিনি সাহসী ও প্রতিবাদী ছিলেন। আমি তার লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অভিলাষ, রাজু এবং আমি একসাথে গ্রামের উন্নয়নের কাজে যোগ দিলাম। মীরা মাসির নেতৃত্বে আমরা গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করলাম, যেখানে মেয়েদের শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হল। বছর দুয়েক পর রাজু আমাকে প্রস্তাব দিল। আমি হাসি মুখে রাজি হলাম। আমরা বিয়ে করলাম একটি সহজ অনুষ্ঠানে, গ্রামের সবাই উপস্থিত ছিল। অভিলাষ এখন গ্রাম পঞ্চায়েতের প্রধান। সে একজন ন্যায়পরায়ণ নেতা হিসেবে সবার শ্রদ্ধা অর্জন করেছে। আমি এখন স্কুলের প্রধান শিক্ষিকা। আমি যখন ছাত্রীদের দেখি, তাদের চোখে স্বপ্ন দেখি, তাদের কণ্ঠে দৃঢ়তা শুনি, তখন আমার মনে হয় আমার মা সেই উপর থেকে আমাকে দেখে হাসছেন। আমি আর ভয় পাই না যে আমার রক্তে কোনো অত্যাচারীর জিন আছে। আমি বুঝেছি, আমরা যে রক্ত থেকে আসি তা নয়, আমরা যা করি, যেভাবে বাঁচি, তাই আমাদের পরিচয় তৈরি করে। আর অভিলাষ, সে আমার ভাই নয় রক্তে, কিন্তু হৃদয়ে সে আমার ভাই রয়ে গেছে চিরকাল।